আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আরও একটি চাইনিজ ফ্যান্টাসি ড্রামা নিয়ে হাজির হলাম। ড্রামাটিতে যেমন রয়েছে মার্শাল, সেরকম রয়েছে মাস্টার ও ছাত্রীর ভালোবাসার গল্প, যেখানে একটি ডিমন রাজকুমারী ইমর্টালের শিষ্য হয়ে এসে এবং একে অপরকে ভালোবেসে ফেলে। তো চলুন ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের বলা হয় যে দেবতাদের সৃষ্টি 6টি বিশ্বের কথা এবং তারা সেই 6টি বিশ্বের নিয়মকানুন ও সত্যর জন্য স্মৃতিস্তম্ভ সৃষ্টি করে, আর সেই স্মৃতিস্তম্ভ রক্ষা করার দায়িত্ব হচ্ছে নানহুয়া ইমর্টালদের। অন্যদিকে দেবতাদের সেই স্মৃতিস্তম্ভ ধ্বংস করে পুরো পৃথিবীকে ডিমন রাজ্যে পরিণত করতে চায় ডিমন কিং নিলুন। এটা নিয়ে নানহুয়ার ইমর্টাল ইউনচিউ ও ডিমনদের মধ্যে 30,000 বছর ধরে যুদ্ধ চলছে। এমনকি তারা দেবতাদের রাজ্যও ধ্বংস করে ফেলে। এরপর তারা নানহুয়ার টংটিয়ান পোর্টালেও আক্রমণ করে, কারণ তারা 6 পৃথিবীর মাউন্টেনকে ধ্বংস করে ফেলতে চায়। কিন্তু শেষে ডেমন কিং নিলুনের স্ত্রী সুইজি, যে একজন ইমর্টাল মাস্টার, সে ডেমন কিংকে মারতে সাহায্য করে নানহুয়ার ইমর্টাল হেডমাস্টার ইউনচিকে। অবশেষে ডেমন কিং নিলুন, সুইজি ও ইউনচি তিনজন মারা যায়। তখন ইউনচিওর সবথেকে কাছের শিষ্য লু ইনফান সে সেখানে আসে এবং সে ইমর্টাল মাস্টারদের হেড হয় এবং ডেমন কিংয়ের সব ডেমনিক পাওয়ার তার তলোয়ারে গিয়ে সমাপ্ত হয়। সেই তলোয়ারটি সিল করে ইমর্টালরা কুল্লুন পাহাড়ের নিচে এবং তিয়ানমো টোকেন সিল করে নানহুয়ার প্যাট্রিয়াক হলে, যেটি দ্বারা ডেমনদেরকে ডেকে আনা যায় যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে 14 বছর পরে দেখানো হয় পানহাই সিটি, যেখানে চংজি একটি রুটি মুখে করে নিয়ে পালাচ্ছে। এই চংজি হচ্ছে আমাদের গল্পের প্রধান নায়িকা, কিন্তু সে ধরা পড়ে যায় এবং তাকে সবাই মারধর করতে থাকে। অন্যদিকে দেখি আমাদের ইমর্টাল হিরো লু ইনফান ও তার বন্ধু চুবুপু, যারা বসে কথা বলছে। তখন লু ইনফানের কানে একটি আওয়াজ আসে সাহায্যের, এবং দেখা যায় এই আওয়াজ চংজির, যাকে হাত বেঁধে একটি উঁচু দালানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং চিৎকার করে সে সাহায্য চাচ্ছে। তখন সেখানে কেউ একজন বলে যে কেউ তোমাকে সাহায্য করবে না, এমনকি ইমর্টালরাও সাহায্য করবে না। তাই শুনে চংজি বলে, আমি বিশ্বাস করি না যে ইমর্টালরা আছে, আর যদি থাকতো তাহলে তারা বধির, অন্ধ, কানা। তখনই তার হাতের দড়ি ছিঁড়ে পড়ে যেতে যায়। তখন দেখা যায় যে সেখানে লু ইনফান আসে এবং তাকে বাঁচিয়ে নেয়, এবং সে চলে যেতে নিলে চংজি তার কাপড় ধরে বলে, আপনি কি ইমর্টাল? আপনি আমাকে বাঁচিয়েছেন। তখন লু ইনফান তার স্পেল ব্যবহার করে সে তার শরীরের সব ক্ষত ভালো করে দেয় এবং চংজিকে রেস্ট করতে বলে আরেকটি স্পেল ব্যবহার করে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি চংজি ঘুম থেকে উঠে বলছে যে আমি কি স্বপ্ন দেখেছি বলে সে নিজেকে চেক করছে এবং তার শরীরে কোনো ক্ষত নেই। সে এবং তার হাতের ভিতরে দেখে একটি কেক। তখন সে বলে যে না, আমি স্বপ্ন দেখিনি। সিন কাট হয়, আমরা দেখি সে কেকটি নিয়ে খুব খুশি এবং তখন কিছু ছেলে এসে তার হাত থেকে কেকটি ছিনিয়ে নেয় এবং তাকে বলে তুমি আবারও চুরি করেছো বলে তাকে মারধর শুরু করে। তখনই আমরা চংজির ভিতরে একটি পরিবর্তন দেখতে পাই। সে রেগে যায় এবং তার শরীর থেকে কালো ধোঁয়ার মতন কিছু একটা বের হতে থাকে। এরপর সে একটি চিৎকার করলে সব ছেলেগুলো এদিক ওদিক ছিটকে পড়ে যায়। তখন ছেলেগুলো তাকে বলে, চংজি একটি মনস্টার, মারো তাকে, সবাই মেরে ফেলো। তো বলে আবারও চংজিকে মারতে শুরু করলে তখন সেখানে চলে আসে আমাদের লু ইনফানের বন্ধু ইমর্টাল চুবুফু। তার স্পেল দিয়ে সে সব ছেলেদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সে চংজির ক্ষতও ঠিক করে দেয়। চংজি তাকে দেখে বলে, আপনিও কি একজন ইমর্টাল? আমিও ইমর্টাল হতে চাই। তখন চুবুপু তাকে বলে, এখান থেকে কাছেই নানহুয়া পর্বত, তারা খুবই শীঘ্রই কিছু শিষ্য নিবে, তুমি চাইলে সেখানে যেতে পারো তোমার কাল্টিভেশন করতে। এবং তার হাতে একটি স্পেল দিয়ে যায় এবং বলে, তোমাকে কেউ আঘাত করলে এটা তোমাকে প্রোটেক্ট করবে। এই বলে তাকে একটি কেক দিয়ে সেখান থেকে সে চলে যায় এবং যেতে যেতে বলে, আমি আশা করি তুমি যেন একজন ভালো মাস্টার পাও। এরপর দেখি চংজি সেই কেক নিয়ে তার বন্ধু সাধুয়ের সাথে দেখা করে এবং ভাগ করে নেয়। কিন্তু তখনই সেই ছেলেগুলো আবারও আসে এবং তাকে মনস্টার বলে আবারও মারে। তখন তার হাতের সেই স্পেল তাকে বাঁচায়। সিন রাতে চেঞ্জ হয়, দেখা যায় চংজির হাত থেকে ইমর্টাল চুবুপুর দেওয়া সেই স্পেলটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন চংজি একটি স্বপ্ন দেখে যে ইমর্টাল বলেছিল যে নরম হৃদয়ের মানুষেরাই ইমর্টাল কাল্টিভেশন করতে পারে, এবং তার ঘুমটার সাথে সাথে ভেঙে যায় এবং বলে, অবাক কাণ্ড, ইমর্টাল আমার হাতে একটি স্পেল দিয়েছিল, এটা কি করে অদৃশ্য হয়ে গেল।
তখন সাদৌজাকে সে বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নানহুয়া যাব, আমি কাল্টিভেশন করব। সিন চেঞ্জ হয়, আমাদেরকে চংহুয়া প্যালেস দেখানো হয় এবং লু ইনফান সেখানে বসে একটি বই পড়ছে। তখন কেউ একজন আসে, তাকে দেখেই ইনফান দরজাটি বন্ধ করে দেয় এবং বলে যে চংহুয়া প্যালেসে বাইরের কাউকে স্বাগতম করা হয় না। তখন সে লোকটি বলে যে ঋষি আমার কথা শুনুন, সব ইমোর্টালের সেক্টর থেকে ইমোর্টালরা নানহুয়াতে এক হয়েছে, চুবুফু পালিয়েছে তাই। এরপর দেখি ইমোর্টালরা সব একসাথে এবং নানহুয়ার কাউন্সিলর মিন ইয়ংঝং কথা বলছে চুবুফু চেংসং প্যালেসের শিষ্য এবং সে তার মাস্টারকে মেরে ফেলে সে ডিমন কিং এর তলোয়ার নিয়ে পালিয়েছে এবং তাকে যেভাবে হোক ধরে আনতে হবে। তখন সেখানে লু ইনফান আসে এবং তাকে দেখে মিন ইয়ংঝং বলে, ইনফান, সে এখন আর তোমার ইমোর্টাল দুনিয়ার চুবুফু নয়। আমি জানি তোমরা দুজন খুব কাছের, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত তুমি নিও না। তখন লু ইনফান বলে, বিষয়টি আমি তদন্ত করতে চাই, যদি এটা করে থাকে সে, তাহলে আমি তাকে কিছুতেই যেতে দেব না সহজে, যখন আমাদের দেখা হবে। অন্যদিকে চংজি নানহুয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং সে সাদৌজার থেকে বিদায় নেয়। বিদায় নিয়ে সে কিছুদূর এসে শুনতে পায় ঘন্টার শব্দ এবং দূরে তাকিয়ে দেখে সে নানহুয়া পাহাড়টি। তখন সে সেখানে থাকা একজন পথিককে জিজ্ঞেস করে যে ওটা কি নানহুয়া পাহাড় যেখানে ইমোর্টালরা থাকে? লোকটি তখন বলে, কিসের ইমোর্টাল আর কিসের নানহুয়া পাহাড়? এই কথা বলে সে বলে, আমার কাছে কোনো টাকা নেই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। তখন চংজি বলে, তাহলে কি নানহুয়া পাহাড়টা কি আমি একাই দেখতে পাচ্ছি? বলে সে সেখান থেকে খুশিতে দৌড়য় এবং বলে যে আমি আসছি। সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় নানহুয়া পর্বতের সীমানায়, যেখানে অনেক লোকজন সব অপেক্ষা করছে, সেখানে শিষ্য হওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছে এবং আমরা দেখি সেখানে ঘোড়ায় চড়ে এসেছে চিংখো, যে কিনা আমাদের আরেকটি নায়ক, সেখানে শিষ্য হতে চায়। এবং চিংখোর মা চংজিকে দেখে বলে যে এখানে ভিখারিরাও আজকাল কাল্টিভেট করে নাকি। একথা শুনে চংজি তো রেগে যায় এবং বলে, তাতে কি, আর যাই হোক আমি তো নিজের উপর ডিপেন্ড করি, অন্যদের মতন না যে বাইরে সুন্দর ভিতরে একটুও ভালো না। তখনই সেখানে সেই রাজ্যের রাজকন্যা আসে, যার নাম হচ্ছে সিমা মিউয়ান। এসে চিংখোকে বলে, প্রিন্স, আমিও এখানে শিষ্য হতে চাই, তোমার সাথে কাল্টিভেট করতে চাই। তখন চংজি বলে যে নাও, আবারও এসেছে একজন বড় লোক। এরপর দেখানো হয় সেখান থেকে সেই নানহুয়া পাহাড়টি অদৃশ্য হয়ে যায় এবং সেখানে সরু একটি ব্রিজ তৈরি হয়, যেটা তাদের প্রথম পরীক্ষা ছিল যে সেই ব্রিজটি তাদের পার হতে হবে। এরপর চিংখো সেই ব্রিজটি দেখে চংজিকে বলে, কুৎসিত মেয়ে, তোমার যদি মনে হয় যে তুমি পারবে না তাহলে তুমি ছেড়ে দাও। তখন চংজি বলে, কিছু মানুষ এখানে আছে যে তাদের বাবা মার সুপারিশে এসেছে, লজ্জা করে না তাদের। তখন চিংখো বলে, তুমি কি বললে? চংজি বলে যে আপনি কি চিঠিটা নেননি? তার মানে এখানে চিংখোর মা একটি চিঠি দিয়েছিল এবং চিংখোকে বলেছিল যে এটা তিয়ানজি ঋষিকে দিবে। তখন চিংখো বলে, আমি চিঠি ছাড়াই নানহুয়ার শিষ্য হতে পারি এবং বলে যে কুৎসিত মেয়ে, যদি তোমার ভয় করে তাহলে তুমি আমাকে ফলো করো। তখন দেখা যায় সেই ব্রিজ থেকে তাড়াহুড়া করে যেতে গিয়ে কিছু লোক নিচে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। চিংখো, চংজি ও রাজকন্যা সহ কিছু লোক ব্রিজ পার করে চলে আসে। অন্যদিকে এগুলো ইমর্টাল হলে বসে মিন ইয়ংঝং ও ইউদু দেখছিল এবং ইউদু বলে, এই বাচ্চাগুলো খুবই ছোট, এদের জন্য এটা বেশি কষ্টকর এবং বিপজ্জনক পরীক্ষা মনে হচ্ছে। তখন মিন ইয়ংঝং বলে যে আমার এমন শিষ্যের দরকার নেই যে যারা মৃত্যুতে ভয় পায়। অন্যদিকে লু ইনফান চংহুয়া প্লেসে বসে এইগুলো দেখছিল। সিন দেখানো হয় চংজিদের, যারা দ্বিতীয় পরীক্ষার জন্য নদী পার হতে হবে এবং সেখানে শুধু পাথরের ছোট ছোট টুকরো দিয়েই সেই নদীগুলো পার হতে হবে নদীটি। ও কিছু লোক সেই নদীতে পার হতে গিয়ে সেই পাথর থেকে পড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেছে, তা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, কারণ মাঝে মাঝে সেই পাথরগুলো অদৃশ্য হয়ে যায়। যখন সেখানকার লোক বলছিল যে আমাদের এখান থেকে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, আমরা এখন কি করব, আমাদের তো ভয় করছে। এটা শুনে চংজি বলে যে ভয় কেন পাবে, ভয় পাওয়ার কি আছে, আর এখন তো পাথরগুলো অদৃশ্য হচ্ছে না, তাহলে কি আমরা একটাবার চেষ্টা করব না? এটা শুনে লু ইনফান বলে যে এই মেয়েটি শিষ্য হওয়ার যোগ্য, কিন্তু তার রাগ বেশি, আমি ভাবছি যে তার মাস্টার কে হবে। অন্যদিকে রাজ্যের রাজা তার নবম রাজকন্যা সিমা মিউয়ানের জন্য একটি চিঠি পাঠায় তিয়ানজির কাছে।
যেন তিয়ানজির ঋষি ইউদু যেন তাকে শিষ্য বানায় এই জন্য। তখন দেখা যায় ইয়ংঝুং বলছে এই দুই বাচ্চার অনেক ভালো যোগ্যতা আছে এবং চংজিকে দেখে বলে এই মেয়েটি বেশ ভালো এবং চিঙ্কোকে দেখে বলে এই ছেলেটি সে কিছু কুম্ফুও জানে, এটা খারাপ না, এটা আমাদের জন্য বেশ ভালোই। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে তারা পাথরের টুকরো দিয়ে নদী পার হচ্ছে। এর মধ্যে মিন ইয়ংঝং এর দিকে আনা হয় এবং বলে ইনফান এখনও এলো না, সত্যি কি সে কোনো শিষ্য নিবে না? এটা শুনে ইউদু বলে যে ইনফানের নিজস্ব একটি আইডিয়া আছে, তাকে একা থাকতে দাও। অন্যদিকে আমরা দেখি যে রাজকুমারী নদীতে পড়ে যাচ্ছিল সেই পাথর থেকে, তখন চংজি তাকে ধরে ফেলে। কিন্তু রাজকুমারী সিমামিউয়ান কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টা চংজিকে বলে যে তোমার হাতে নোংরা, তুমি কেন আমাকে ধরলে, বলে সে চংজিকে একটি ধাক্কা দেয় এবং সেখান থেকে চংজি নিচে পড়ে যেতে নিলে চিংখো এসে চংজিকে ধরে ফেলে এবং রাজকুমারী এদিকে দেখা যায় যে সে আবারও পড়ে যেতে নিয়েছে এবং পাথর ধরে ঝুলে আছে এবং চিংখোকে বলছে প্রিন্স প্লিজ আমাকে বাঁচাও। তখন সেখানে চংজি চলে আসে এবং তাকে ধরে আবারও উঠাতে গিয়ে তার সেই কথাটা মনে পড়ে যায় যে তার হাত নোংরা, তাই সে সরে যায় এবং চিংখোকে বলে যে আপনিই ধরে উঠান, আমার হাতে নোংরা। এটা বলার পরে সে সরে যায় এবং চিংখো রাজকুমারী সিমামিউয়েনকে ধরে উঠাতে গেলে যখন দেখে যে চিংখো একা পারে না, তখন চিংখের হাত ধরে আমাদের চংজিও তাকে সাহায্য করে। এরপর চিংখো বলে সিমামিউয়ানকে যে তোমার উচিত ওই মেয়েটিকে ধন্যবাদ জানানো, কিন্তু সিমামিউয়ান কোনো ধন্যবাদ চংজিকে জানায় না। এরপর আমরা দেখতে পাই যে তারা পরীক্ষায় সেটাও উত্তীর্ণ হয়ে যায় এবং তারা চলে আসে তৃতীয় পরীক্ষার জন্য। দেখা যায় সেখানে একটি বাঘ আসে এবং তখন তার সাথে সে লড়াই করতে চিংখো এবং চংজি দুইজনেই যায়, কিন্তু বাঘটি চিংখোর উপর হামলা করে। চিংখো কোনোভাবে নিজেকে সামলিয়ে বাঁচার চেষ্টা করে এবং বাঘটিকে কন্ট্রোলে আনার চেষ্টা করে, কিন্তু পারে না। বাঘটি চিংখোকে আঘাত করে নিচে ফেলে দেয় এবং সামনে একটি মেয়েকে গিয়ে তার উপর আক্রমণ করতে যায়। এটা দেখে চংজি একটি লাঠি উঠিয়ে সেই বাঘটির উপর আঘাত করে এবং এপিসোডটি সেখানেই শেষ হয়ে যায়। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।